আজ আমরা পড়ব উদ্ভিদঙ্গের চলন। উদ্ভিদঙ্গের চলন পড়ার সময় আমরা সবার আগে বুঝবো যে চলন কাকে বলে এবং গমন কাকে বলে। চলন বলতে আমরা বুঝবো যখন একই স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় তাকে আমরা বলবো কি চলন। আর এই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই তাকে আমরা কি বলবো গমন। তার মানে কি চলনে শুধু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে, তাহলে সেটা হচ্ছে চলন। আর যখন জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে তার নিজের স্থান পরিবর্তন করে তখন সেটাকে বলা হয় গমন। ঠিক আছে, আমরা মনে রাখবো কি গমন প্রধানত প্রাণীদেহে হয় আর চলন প্রধানত উদ্ভিদ দেহে হয়। কিন্তু কিছু কিছু উদ্ভিদ দেহেও নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলোতে আমরা গমন লক্ষ্য করতে পারি। দেখো, যদি উদ্ভিদ দেহে গমন হতো তবে কি হতো, যে বাড়ির পিছনে একটা আম গাছ লাগিয়েছি, পরের দিন সকালবেলা উঠে দেখলাম যে আম গাছটা বাড়ির উঠোনে সামনের দিকে চলে এসছে, সমস্যা। তাই জন্য মনে রাখবে কি উদ্ভিদ দেহে চলন হয় আর প্রাণী দেহে গমন হয়। ঠিক আছে, তো উদ্ভিদের চলন, এই যে চলন এটাকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। হাতের লেখাটা একটুখানি কষ্ট করে বুঝে নেবে, আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সকে আমাকে জানাবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তো সবার আগে আসছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের যে ডেফিনেশন সেটাতে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তার মানে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং কি সামগ্রিক স্থান পরিবর্তন হবে, এবং এটা কিন্তু হবে সর্বদা উদ্দীপকের প্রভাবে। এখানে উদ্দীপক যা খুশি হতে পারে, আলো হতে পারে, জল হতে পারে, অভিকর্ষ ত্বরণ হতে পারে, যা খুশি হতে পারে। এই উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো চলন। মনে রাখবো এই চলন প্রধানত নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদে আমরা লক্ষ্য করতে পারি। নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ক্লামাইডোমোনাস, আর ভলভক্স। আরও একটা নাম আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ডায়াটম। এই ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম এগুলো হচ্ছে কি খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এই উদ্ভিদে আলোর প্রভাবে এরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তো এটাই হচ্ছে ট্যাকটিক চলন। এরপরে আমরা আসবো আমাদের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনে দেখো কি বলা হচ্ছে, ট্রপিক চলন ডেফিনেশন বলা হচ্ছে উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের প্রভাবে হয়। ঠিক আছে, উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। মানে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে, মনে করো জানালার ধারে একটা টবে আমি গাছ লাগিয়েছি, দেখবো কি গাছটা জানালার দিকে বেঁকে যাচ্ছে, বা দেখবে বেশিরভাগ উদ্ভিদরা পূর্ব দিকে বেঁকে যায়, তার মানে কি ওটা উদ্ভিদের আলোর উৎসের দিকে যায়। ঠিক আছে, তাহলে আমরা বলবো যখন উদ্ভিদাঙ্গের চলন আলোর উৎস বা জলের উৎস বা অভিকর্ষ ত্বরণ, মানে কি যে কোনো ধরনের উদ্দীপক হতে পারে, সেই উৎসের গতিপথ অনুসারে হবে, তখন সেটাকে আমরা বলবো ট্রপিক চলন। এখানে উদ্দীপক আমরা ধরে নেব প্রধানত তিন প্রকার উদ্দীপক। একটা হচ্ছে কি জল, একটা হচ্ছে আলো, আর একটা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, দেখো জলকে আমরা বলি হাইড্রো, তাহলে জল উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎসের দিকে যাবে, উদ্ভিদাঙ্গের চলন যখন জলের উৎসের দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন অ্যাজ ইট ইজ যখন আলোর দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। কি বলবো এটাকে? ট্রপিক চলন। আর যখন অভিকর্ষের দিকে যাবে, মানে কি উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন। আমরা মনে রাখবো যে উদ্ভিদের যে অঙ্গ
জলের উৎসের দিকে যায় সেটাকে আমরা বলবো অনুকূল জলবর্তী, এবং যে অঙ্গ জলের উৎসের বিপরীত দিকে যায় তাকে আমরা বলবো প্রতিকূল জলবর্তী। তাহলে কল্পনা করো একটা উদ্ভিদ, আম গাছ। আম গাছের কোন অঙ্গ জলের উৎসের দিকে যাচ্ছে? জলের উৎস কোথায়? মাটির। আমরা জানি কি গাছ মাটির কৈশিক জলকে শোষণ করে, তাহলে জলের উৎসের দিকে কে যাচ্ছে? গাছের মূল। তাহলে বলবো এই যে মূল, গাছের মূল, এটাকে আমরা কি বলতে পারি? অনুকূল। গাছের মূলকে আমরা কি বলবো? অনুকূল জলবর্তী। কিন্তু দেখো গাছের যে কাণ্ড, সেই কাণ্ড কি জলের উৎসের দিকে যায়? যায় না, জলের উৎসের উল্টো দিকে যায়, তাই না? তো সেটাকে আমরা কি বলবো? প্রতিকূল জলবর্তী। তাহলে কাণ্ডকে আমরা কি বলতে পারি? কাণ্ডকে আমরা বলতে পারি প্রতিকূল জলবর্তী। তাহলে কি উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হবে তখন সেটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। এই উদ্ভিদের যে অঙ্গ জলের উৎসের দিকে যায়, যেমন মূল, একে আমরা বলি অনুকূল জলবর্তী। আর যে অঙ্গ জলের উৎসের বিপরীতে যাবে তাকে আমরা কি বলবো? প্রতিকূল জলবর্তী। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কি আমাদের হাইড্রোট্রপিক চলনটা ক্লিয়ার হলো। এবার আমরা আসবো আলোর উৎস। মানে কি আলোর উৎসটাকে আমি কি বলেছিলাম? ফটোট্রপিক চলন। তার মানে দেখব যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হবে, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের প্রভাবে হবে বা আলোর দিকে হবে, যেমন মনে করেন আমি কী বললাম যে সমস্ত উদ্ভিদ পূর্ব দিকে হেলে যেতে চায়, তাই তো? তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? ফটোট্রপিক চলন। এবার তোমরা কল্পনা করো যে একটা আম গাছ, এই আম গাছের কোন অঙ্গ আলোর উৎসের দিকে যায়? দেখো কাণ্ড বা শাখা প্রশাখা, তাই তো? তাহলে এই যে আলোর উৎসের দিকে যে যাবে কাণ্ড, এটাকে আমরা কি বলতে পারি? অনুকূল আলোকবর্তী। অনুকূল আলোকবর্তী। অনুকূল আলোকবর্তী, ঠিক আছে? আর উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের বিপরীতে যাবে, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের বিপরীতে যাবে, তাহলে উদ্ভিদের কোন অঙ্গ আলোর উৎসের বিপরীতে যায়? কল্পনা করো উদ্ভিদের মূল। তার মানে আমি কি মূলটাকে কি বলতে পারি? প্রতিকূল আলোকবর্তী। তাহলে আমরা কি দেখছি? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্ভিদের আলোর দিকে হবে তখন সেটাকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন, মানে আলোর উৎস অনুযায়ী হবে। দেখো উদ্ভিদের কাণ্ড কি আলোর উৎসের দিকে বাড়ে, এটাকে আমরা কি বলবো? অনুকূল আলোকবর্তী। এবং উদ্ভিদের মূল কি দেখো আলোর উৎসের বিপরীতে বাড়ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিকূল আলোকবর্তী। দেখো এছাড়াও আরও একটা জিনিস আমরা কল্পনা করতে পারি, উদ্ভিদের পাতা। পাতা দেখো ও জলের উৎসের আলোর উৎসের দিকেও যায় না, উল্টো দিকেও যায় না। পাতা দেখো এরকমভাবে ফ্ল্যাটভাবে খুলে যায়, তাই না? তাই জন্য পাতাকে আমরা বলবো তির্যক আলোকবর্তী। ও কিন্তু আলোর উৎসের সঙ্গে তির্যকভাবে থাকে, তাই তো? তাহলে পাতাকে আমরা কি বলবো? তির্যক। তাহলে পাতাকে আমরা কি বলতে পারি? তির্যক আলোকবর্তী। তার মানে কি আমার ফটোট্রপিকটা ক্লিয়ার হয়ে গেল। ফটোট্রপিকে কি বলছি? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হবে তখন তাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। আলোর উৎস অনুযায়ী কে যাবে? কাণ্ড, তাই এটাকে আমরা কি বলবো? অনুকূল আলোকবর্তী। উৎসের বিপরীতে যাবে মূল, এটাকে আমরা বলবো প্রতিকূল আলোকবর্তী। এবং উৎসের সঙ্গে তির্যকভাবে থাকবে পাতা, তাই এটাকে আমরা কি বলবো? তির্যক আলোকবর্তী। চলো নেক্সট আমাদের লাস্ট যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের উদ্ভিদাঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে যাবে, মানে কি অভিকর্ষ অনুযায়ী যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো? জিওট্রপিক চলন। এবার তোমরা কল্পনা করো যে অভিকর্ষের দিকে উদ্ভিদে কোন অঙ্গ যায়? মূল। তাহলে আমরা এখান থেকে মূলকে কি বলতে পারি? অনুকূল অভিকর্ষবর্তী। একই রকমভাবে তাহলে কাণ্ডকে আমরা কি বলবো? প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রতিকূল অভিকর্ষবর্তী। কিন্তু খেয়াল করো উদ্ভিদের যে শাখা প্রশাখা মূল, এগুলো কি গাছকে ধরে রাখতে সাহায্য করে, তারা কিন্তু অভিকর্ষের দিকে চলে যায় না, অভিকর্ষের সঙ্গে এরকমভাবে আস্তে আস্তে চারিদিকে
ছড়িয়ে পড়ে, তাই তো? তার মানে এই যে শাখা প্রশাখা মূল, এটাকে আমরা বলতে পারি শাখা মূল। শাখা মূল এটাকে আমরা কি বলবো? তির্যক আলোকবর্তী। তাহলে শাখা প্রশাখা মূলকে আমরা কি বলবো? তির্যক আলোকবর্তী, কারণ এটা কি অভিকর্ষের সঙ্গে তির্যকভাবে যায়। তাহলে দেখো আমাদের ট্রপিক চলন পুরোটা ক্লিয়ার। ট্রপিক চলন এখান থেকে কিছু নেই, আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছের শ্বাসমূল কী হয়? ও দেখো সুন্দরী গাছ কি লবণাক্ত মাটিতে হয়, সেই জন্য কী হয়, ওর যে শ্বাসমূল, সেই শ্বাসমূলটা অভিকর্ষের বিপরীতে উঠে থাকে। তার মানে আমি বলতে পারি কি সুন্দরী গাছের শ্বাসমূল প্রতিকূল অভিকর্ষবর্তী বা অনুকূল আলোকবর্তী। তাহলে সুন্দরী গাছের শ্বাসমূলকে আমরা কি বলতে পারি? প্রতিকূল অভিকর্ষবর্তী বা অনুকূল আলোকবর্তী। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? সুন্দরী গাছের শ্বাসমূল কি হচ্ছে? প্রতিকূল অভিকর্ষবর্তী বা অনুকূল আলোকবর্তী। আলোকবর্তী। দেখো এই যে সুন্দরী গাছের শ্বাসমূল, এটা প্রতিকূল অভিকর্ষবর্তী হওয়ার কারণ কি? সুন্দরী গাছ প্রধানত কি আমরা জানি লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। এই লবণাক্ত মাটিতে লবণের পরিমাণ বেশি থাকার ফলে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এই জন্য শ্বাসমূলগুলোকে কী করে? শ্বাসমূলগুলোকে মাটি থেকে বেশি পরিমাণে অক্সিজেন নিতে পারে না, তাই তারা কি করে? বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেয়। তাহলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়ার কারণেই সুন্দরী গাছের শ্বাসমূলটা মাটির ওপরে উঠে থাকে। তাহলে কি সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন নেয় মাটি থেকে, কিন্তু জলটা নেয় যেখানে লবণ মূলের সাহায্যে জলটা নেবে, যেহেতু ওখানে লবণের পরিমাণ বেশি, সেই জন্য শ্বাসটাও শ্বাসমূলের সাহায্যেই নেয়। ঠিক আছে, তাহলে আমার ট্রপিক চলন পুরোটা ক্লিয়ার। এইবার আসছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের ডেফিনেশনে বলা হচ্ছে উদ্ভিদঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার গতিপথ অনুসারে হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। এখানে দেখো উদ্দীপক 4 প্রকার। তাহলে ন্যাস্টিক চলন প্রধানত আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 4 প্রকার। এই 4 প্রকার কি কি? সবার আগে হচ্ছে যেটা আমরা আলোকবর্তী বলবো, এটাকে আমরা কি বলবো? ফটোন্যাস্টি। ফটোন্যাস্টিক চলন একটা হচ্ছে, এটা হচ্ছে কি আলোর, এটার উদ্দীপকটা কি হবে? আলো। আচ্ছা, যদি উদ্দীপক তাপ হয় তখন সেটাকে আমরা বলবো থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টিক চলন। আর যদি উদ্দীপকটা স্পর্শ হয় তাহলে এটাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি। আমরা এরকমভাবে মনে রাখবো। এটা হচ্ছে কি আলো মানে ফটো, তাপ মানে হচ্ছে থার্মোন্যাস্টি, এটা স্পর্শ মানে কি আমরা স্পর্শ করার ফলে এটা পাই। এটা সম্পর্কে আমরা আরও বলবো যে স্পর্শটাকে আমরা সিসমো কেন বলবো। আর একটা আমরা পড়বো রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ এটাকে আমরা বলবো কেমোন্যাস্টি। কেমোন্যাস্টিক চলন। তাহলে ফটোন্যাস্টিক চলনে কি বলা হচ্ছে? উদ্ভিদঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয়। ঠিক আছে, আলোর উৎসের তীব্রতা মানে কি আলো যেখানে আসবে আলোর তীব্রতার গতিপথ অনুসারে হবে, তখন সেটাকে আমরা বলবো কি ফটোন্যাস্টিক চলন। যেমন দেখবে সূর্যমুখী গাছ দেখবে আলো যেদিকে যায় ও ঠিক সেদিকেই ঘোরে। তার মানে আমরা কি বলবো? যে আলোর তীব্রতার গতিপথ অনুসারে যখন হবে তখন সেটাকে আমরা কি বলবো? ফটোন্যাস্টিক চলন। এর একটা উদাহরণ আমরা মনে রাখতে পারি কি সূর্যমুখী, আর একটা হচ্ছে পদ্ম। সূর্যমুখী আর পদ্ম। তাহলে ফটোন্যাস্টিকটা হয়ে গেল।
এবার আছে থার্মোন্যাস্টিক, কি তাপ ব্যাপ্তি। থার্মোন্যাস্টিক মানে কি তাপ ব্যাপ্তি, মানে উদ্ভিদঙ্গের চলন যখন তাপের গতিপথ অনুসারে হয় তখন সেটাকে আমরা বলবো থার্মোন্যাস্টিক। যেমন আমরা মনে রাখবো টিউলিপ ফুলের কুঁড়ি, এটা কি অধিক উষ্ণতায় খোলে এবং কম উষ্ণতায় মুদে যায়, তাই তো? তাই জন্য আমরা এটাকে মনে রাখবো কি থার্মোন্যাস্টিক। এর উদাহরণ আমরা মনে রাখবো টিউলিপ ফুল। টিউলিপ ফুলের পাপড়ি, টিউলিপ ফুলের পাপড়ি, ঠিক আছে। এবার আসছে সিসমোন্যাস্টিক, স্পর্শ। আমরা এটাকে মনে রাখবো স্পর্শ করলে উদ্ভিদ দেহে যখন চলন হয়, এটা ওয়ান অ্যান্ড অনলি আমরা মনে রাখবো কি লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের কি হয়, পালভেনিয়াস নামক একটা কোষ আছে, যে কোষের রসস্ফীতিজনিত চালনের কারণে লজ্জাবতী গাছের পাতাকে আমরা যদি স্পর্শ করি তাহলে পাতাগুলো একসঙ্গে মুদে যায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, লজ্জাবতী। লজ্জাবতী উদ্ভিদ, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো কি লজ্জাবতী উদ্ভিদ, কারণ লজ্জাবতী উদ্ভিদকে আমরা যখন স্পর্শ করি পাতাগুলো মুদে যায়, তার জন্য আমরা মনে রাখবো এটা স্পর্শ দিয়ে মনে রাখবো। এবং মনে রাখবো লজ্জাবতী উদ্ভিদের পাতায় যে পালভেনিয়াস নামক কোষ থাকে, সেই পালভেনিয়াস নামক কোষের রসস্ফীতিজনিত কারণের জন্য এটা হয়। ক্লিয়ার? তাহলে আমার সিসমোন্যাস্টিক কমপ্লিট। এবার আসছে কেমোন্যাস্টিক। বলছে উদ্ভিদঙ্গের চলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতার গতিপথ অনুসারে হয়, রাসায়নিক পদার্থ অনুযায়ী। মনে রাখবো এগুলো প্রধানত হয় পতঙ্গভুক উদ্ভিদ, মানে কি যে সমস্ত উদ্ভিদরা কোনো পতঙ্গদের শরীর থেকে প্রোটিন, নাইট্রোজেন, ফ্যাট এগুলো চুষে নেয়, সেটাকে আমরা বলবো পতঙ্গভুক উদ্ভিদ। যেমন আমরা বলতে পারি কলসপত্রী, কমা দিয়ে বলবো সূর্য শিশির। এই কলসপত্রী বা সূর্য শিশির উদ্ভিদটা কি হয়, ওদের যে পাতা ওটাকে এরকমভাবে খুলে রাখে, পাতাটাকে এরকমভাবে যে খুলে রাখে, যখনই ভিতরে কোনো পতঙ্গ আসে পাতার ভিতরে কিছু কোর্শিকা থাকে সেটাকে এরকমভাবে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার ফলে কি হয়, পতঙ্গটা ওখানে মারা যায়, এবং মারা যাওয়ার পরে ওই পতঙ্গের দেহ থেকে প্রোটিন, ভিটামিন বা প্রয়োজনীয় জিনিস যা যা থাকে, নাইট্রোজেন যা যা থাকলো সবগুলোকে ওই গাছ নিজের খেয়ে নেয়, ঠিক আছে, বা নিজের প্রয়োজনীয় লাগায় ওটা, ঠিক আছে। সেটাকে আমরা কি বলতে পারি, কেমোন্যাস্টিক চলন। এটা একমাত্র রাসায়নিক পদার্থের কারণে হয়, ঠিক আছে। তো আমাদের এই চারটেই প্রধানত রয়েছে। এছাড়া আরেকটা চলন আমরা দেখতে পাই ন্যাস্টি, সেটাকে আমরা বলি নিকোটিন্যাস্টি। নিকোটিন্যাস্টি, এই নিকোটিন্যাস্টি কি হয়, এই যে আলো আর তাপ উভয়ের প্রভাবে হয়, আলো আর তাপ উভয়ের প্রভাবে হয়। এই যে নিকোটিন্যাস্টি, এটাকে আমরা একটা মনে রাখবো তেঁতুল গাছের পাতা, যেটা আলো আর তাপ উভয়ের প্রভাবে খোলে, ঠিক আছে। এটাকে আমরা কি মনে রাখবো, তেঁতুল গাছের পাতা। তো উদ্ভিদের যে চলন, এটা আমরা এইটুকুর মধ্যে কমপ্লিট করব। তো তোমরা সবাই দেখো ভিডিওটা, আর লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যদি কারোর হাতের লেখা নিয়ে কোনো কমপ্লেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সবাইকে পিডিএফ প্রোভাইড করে দেবো। আর খুব ভালো হয় যে তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে তোমরা কেমন ভিডিও চাও আমার কাছ থেকে, তাহলে আমাকে বলো, আমি ঠিক এমন কোয়ালিটির ভিডিও তোমাদের সুবিধার্থে তৈরি করব, ঠিক আছে। চলো।